বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কোথায়? আমরা কি পাকিস্তানের উপরে, আমরা কি শ্রীলঙ্কার উপরে? আমরা কি নিঃসন্দেহে বলতে পারবো যে বড় কোনো আসরে তাদের সাথে দেখা হলে আমরা পাকিস্তানকে হারাইতে পারবো, আমরা শ্রীলঙ্কাকে হারাইতে পারবো? আমি তো বলতে পারতেছি না। তাহলে কেন আমরা ভারতের মতো কম্পিটিশন করতেছি বা ভারতের সাথে কম্পিটিশন করতেছি? কেন আমি বললাম যে ভারতের সাথে আমরা কম্পিটিশন করতেছি? কারণ হচ্ছে আমরা ভারতের দেখা দেখি প্লেয়ার রোটেশন করতেছি। আপনাদের কাছে প্রশ্ন রইল, বাংলাদেশ ক্রিকেট কিভাবে সামনের দিকে আগে যেতে পারে, কি কি পরিবর্তন করলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হতে পারে, ব্যাটিংয়ে, বোলিংয়ে, এমনকি টিম সিলেকশনের মাঝখানে কাদেরকে অবশ্যই ইমিডিয়েটলি জাতীয় দলে ঢুকানো উচিত। তিন ফর্মেটে আপনি বলতে পারেন, টেস্টে কাদেরকে ঢুকানো উচিত, ওডিআইতে কাদেরকে ঢুকানো উচিত, এমনকি টি-20তে কাদেরকে ঢুকানো উচিত। আমরা প্লেয়ারকে বিশ্রাম দিচ্ছি, নাইট রানাকে বসায় দিচ্ছি, লিটন ইচ্ছে করলে খেলতেছে, সম্পর্কে দলে ঢুকাইলে ঢুকাইতেছি, ইচ্ছে করে তাকে বসাই দিতেছি, তাসকিন ইচ্ছে করে খেলতেছে, না হলে খেলতেছে না, শরীফুলকে একদিন মরে যেতেছে খেলাইতেছেন, বসায় রাখতেছেন। ভাই, প্লেয়ার রোটেশন কাদের চলে? যারা খুব বড় টিম হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন, অস্ট্রেলিয়া এই কাজটা করতে পারে, ইন্ডিয়া এই কাজটা করতে পারে। কারণটা কি, 2023 থেকে 2026 পর্যন্ত যদি দেখেন, তারা খুবই ধারাবাহিক একটা টিম। আমি ভারতের কথা বলতেছি, 2023 বিশ্বকাপে তারা ছিল আনবিটেন টিম, শুধুমাত্র ফাইনাল ম্যাচে তারা হারিয়ে গেছে, এই কারণে বিশ্বকাপটা তারা অর্জন করতে পারে নাই। এর পরের বছর 2024 সালে টি-20 বিশ্বকাপ রোহিত শর্মার আন্ডারে তারা ঘরে মাটিতে নিয়ে আসে। বুঝতে পারতেছেন তারা আমেরিকাতে কোন ধরনের ক্রিকেট খেলতে পারছে? এর পরের বছর 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি একটা ম্যাচও তারা হারেনি, আনবিটেন একটা অবস্থায় তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়লাভ করছে রোহিত শর্মার আন্ডারে। ব্যাক টু ব্যাক দুইটা টাইটেল রোহিত শর্মা তাদেরকে এনে দিচ্ছে। এমনকি এর পরের বছর এশিয়া কাপ তারা অর্জন করতে পারলো, ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ তারা পাকিস্তানকে হারাইছে। এমনকি এর পরের বছর 2026 সালে এই ভারত কিন্তু আবার টি-20 বিশ্বকাপ জয়লাভ করছে সূর্যকুমার যাদবের আন্ডারে। এখন তাদের লক্ষ্য হচ্ছে শুভমান গিলের আন্ডারে জন্য 2027 বিশ্বকাপ তারা অর্জন করতে পারে। কিন্তু এই অর্জনের পিছনের গল্পটা কিন্তু এতটা মধুর না। আপনি খেয়াল করে দেখেন, একটা সময় কিন্তু তারা কিন্তু প্লেয়ারদের মাঝখানে এত রোটেশন করতো না। আপনি যদি শুধুমাত্র টেস্ট দিয়ে একটা উদাহরণ দিই, আপনি খেয়াল করে দেখেন, একটা সময় বীরেন্দ্র সেহবাগ ওপেনিং করতে পারতেন, তার পার্টনার কে ছিল? গৌতম গম্ভীর। 3 নম্বরে দ্য ওয়াল রাহুল দ্রাবিড়, 4 নম্বরে সচিন, 5 নম্বরে গাঙ্গুলি, 6 নম্বরে বিবিএস লক্ষ্মণ। এই যে 6 জন প্লেয়ার ছিল, এদের মাঝখানে কিন্তু আপনি ইচ্ছা করলে কাউকে ঢোকাইতে পারতেন না। এমনকি ভারত কিন্তু কোনো ধরনের 6 নায়ক করতে পারে না। আপনি খেয়াল করে দেখেন, অনেক বড় বড় প্লেয়ার কিন্তু ওই সময় কিন্তু দল থেকে ছিটকে পড়ে গেছে বা টিমে ঢুকতে পারেনি, তারা ইচ্ছা করে না। কারণ ওই সময় তাদের রাইজিং পয়েন্ট ছিল। ওই সময় যদি তারা ইচ্ছা করতো না আমরা রাইজিং হবো না, আমাদের দলের মাঝখানে 6 নায়ক করবো, তাহলে কিন্তু আজকের ভারত কিন্তু আমরা দেখতে পাইতাম না। নাজমুল হোসেন শান্ত, আমি কিন্তু এই কথাটা আমার আগের ভিডিওতে বলেছিলাম যে এই প্লেয়ারটা ওডিআইতে ভালো খেলতেছিল, তাহলে কেন তাকে টি-20তে আনলা হলো না? আপনি খেয়াল করে দেখেন, একটা উদাহরণ দিই, সম্ভবত 2010 কিংবা 11 সালের ঘটনা হতে পারে। রাহুল দ্রাবিড় একটা টি-20 ম্যাচ খেলছেন বা একটা সিরিজ খেলছেন। কোথায় খেলছেন? তিনি ইংল্যান্ডের মাটিতে খেলছিলেন। ভাই, মনে পড়ে আপনাদের? ওই সিরিজে কেবলমাত্র টেস্টে একটা ব্যাটসম্যানই খেলতে পারছে ভারতের হয়ে, সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়। অন্য কোনো ব্যাটসম্যান ইংল্যান্ডের বলারদের সামনে দাঁড়াতে পারে নাই। রাহুল দ্রাবিড় একা খেলছে। সবাই বলতেছে ইংল্যান্ড ভার্সেস রাহুল দ্রাবিড়। খেয়াল করে দেখেন, যখনই এই ধরনের ঘটনা ঘটলো, রাহুল দ্রাবিড়কে সরাসরি টি-20 দলে ইনপুট দেওয়া হয়েছে। এমনকি তিনি 3 বলে 3টা ছক্কা পর্যন্ত মারতে পারছেন। ভাই, এটাকে বলা হচ্ছে আপনি সুযোগটাকে কাজে লাগান। যে সকল প্লেয়ার ভালো ছন্দে আছে, যেমন মুসাদ্দেক ওডিআইতে ভালো খেলতেছিল, তাকে ঢুকাই দেন। শান্ত ভালো খেলতেছে, তাকে ঢুকাই দেন। আপনি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ওডিআইতে একটু ভালোই খেলতে পারতেছি, কিন্তু টি-20তে একদমই বাজে পারফরমেন্স। বিগত 5টা সিরিজ যদি আপনি খেয়াল করে দেখেন, আমরা ওডিআইতে কিন্তু ভালো খেলতেছি। আমরা অস্ট্রেলিয়াকে ঘরে মারতে 2-1 ব্যবধানে হারাইছি। আমরা নিউজিল্যান্ডের সাথে 1-1 ব্যবধানে তাদেরকে হারাইছি। পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারাইছি। ওয়েস্ট ইন্ডিজকে 2-1 ব্যবধানে হারাইছি। আফগানিস্তানকে আমরা 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করতে পারছি। এমনকি শ্রীলঙ্কার সাথে আমরা 2-1 ব্যবধানে জয়লাভ করতে পারছি। এগুলো হচ্ছে বাংলাদেশের ওডিআই সিরিজে অর্জন। ওডিআইতে কিন্তু আমরা দুর্দান্ত একটা টিম, কিন্তু যখনই আমরা এই টিম নিয়ে টি-20তে যাই, তখন কিন্তু আমরা একদম শেকি পজিশনে চলে যাই। আপনি খেয়াল করে দেখেন, একই অস্ট্রেলিয়া টিম, মাত্র 2 জন প্লেয়ার চেঞ্জ হয়েছে, মিচেল মার্শ আর হচ্ছে টিম ডেভিড। এছাড়া তেমন কোনো পরিবর্তন নাই, কিন্তু 3-0 ব্যবধানে আমরা তাদের সাথে আসছি। একটা ম্যাচও আমাদের কোনো পারফরমেন্স নাই। আপনি খেয়াল করে দেখেন, প্রথম ম্যাচে তারা 4 উইকেটের ব্যবধানে আমাদের সাথে জয়লাভ করছে। পরের ম্যাচে আপনি বলতে পারেন যে 7 রানের ব্যবধানে মাত্র আমরা হারছি, কিন্তু খেলা দেখতে মনে হবে আমরা কোনো সময় খেলাতে ছিলাম না। এমনকি লাস্ট টি-20 ম্যাচে যেখানে আমাদের 5 ওভারে 11 রান, 3 উইকেট নাই, এমনকি 110 রানে আমরা অল আউট হয়ে গেছি, যেখানে 11-12 ওভারের মাঝখানে তারা খেলা শেষ করে ফেলছে। তারা বুঝতেই পারতেছেন 7 উইকেটে তারা খুব সহজভাবে তারা জয়লাভ করতে পারছে। শুধুমাত্র কি তাই, আমরা যদি রিসেন্ট টি-20 ফর্মগুলো একটু দেখি, আমাদের নিউজিল্যান্ডের সাথে আমাদের 1-1 ম্যাচে একটা ড্র আছে। আয়ারল্যান্ডের সাথে আমরা ম্যাচ জয়লাভ করতে পারছি। ওয়েস্ট ইন্ডিজ আমাদেরকে 3-0 ব্যবধানে হারাইছে। আফগানিস্তান, তাদের সাথে আমরা 3-0 ব্যবধানে জয়লাভ করতে পারছি। নেদারল্যান্ডের সাথে আমরা 2-1 ব্যবধানে জিতছি। পাকিস্তান আমাদেরকে 2-1 ব্যবধানে হারাইছে। শ্রীলঙ্কা আমাদেরকে 2-1 ব্যবধানে হারাইছে। পাকিস্তানের সাথে আমাদের একটা জয় আছে, আবার একটা 3-0 ব্যবধানে আমরা একটু হোয়াইট ওয়াশ হইতে পারছি। সুতরাং বুঝতেই পারতেছেন ভাই, এখানে রোটেশন করা যাবে না। আপনি ইচ্ছা করলেই যে একজন প্লেয়ারকে অতিরিক্ত সুযোগ দিবেন। আপনি খেয়াল করতে গেলে সাইব, বিগত 1 বছর ধরে আপনি বুঝতে পারতেছেন যে এই প্লেয়ারটার মাঝখানে
ওই ধরনের ধার নাই। তাহলে কেন আপনি সুযোগ দিয়ে যাচ্ছেন? আপনি একটু ভারতের দিকে দেখেন, শুভমন গিলকে টি-20 বিশ্বকাপের আগে একটা সময় ভাইস ক্যাপ্টেন করে দলে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু হঠাৎ করে টি-20 বিশ্বকাপের আগে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ভাই, দলের ভালোর জন্য বড় প্লেয়ারকে কেটে ফেলে দিতে হবে। এখানে তো সাহেব তো কোনো বড় প্লেয়ারই না, বুঝতে পারতেছেন? কিন্তু আমরা কি শুনতে পাচ্ছি, বাংলাদেশের কিছু স্বনামধন্য স্পোর্টস জার্নালিস্ট আসছে, তারা বলতেছে এখন আমরা আর পঞ্চপাণ্ডব তৈরি করতে চাচ্ছি না। ভাই, পঞ্চপাণ্ডব আমরা তৈরি করবো না, কিন্তু আমাদের তো ভালো ক্রিকেট ফরম্যাট তৈরি করতে হবে, বা একটার পর একটা যেন প্লেয়ার যেন রেডি থাকে সেটা আমাদের তৈরি করতে হবে। তো এটার পিছনে আমাদের লক্ষ্য কি? আমরা যদি এভাবে প্লেয়ার রোটেশন করতে পারি, কাউকে তো সুযোগ দেওয়া হচ্ছে না। আপনি সম্মুখে একটা ম্যাচ খেলতে দিলেন, পরের ম্যাচে আপনি অনাকারণে তাকে দল থেকে বের করে দিলেন, বিনা কারণে আপনি নাহিদকে বেঞ্চে বসায় রাখলেন, বিনা কারণে। নাহিদকে 4টা ওভার বল করতে পারে না, এখন তার যৌবন কাজ চলতেছে, তিনি যদি এখন যদি 4টা ওভার বল করতে না পারেন, তাহলে কখন করতে পারবেন? তাসকিনকে ইচ্ছা করলে খেলাতে পারতেন, খেলালেন না। একটা রিদমের প্রয়োজন। এই যে আমি কথা বলতেছি, আমি আমার আগের ভিডিওতে বলছিলাম, কথা বলার জন্য কিন্তু একটা রিদম লাগে। তো যে কোনো পজিশনে যদি আপনি খেলতে চান, যে কোনো ফরম্যাটে আপনার একটা ভালো রিদম প্রয়োজন। এখন আমাদের লক্ষ্য কি? 2027 বিশ্বকাপ। আমাদের একটাই ভরসা যে আমরা ওডিআইতে এখন ভালো খেলতে পারতেছি। এখন যেহেতু আমরা ওডিআইতে ভালো খেলতে পারতেছি, আমরা এখন জিম্বাবুয়েতে যাব, জিম্বাবুয়েতে টেস্ট খেলবো, টেস্টের পর আমাদের ওয়ানডে আছে, এরপরে আমরা আবার অস্ট্রেলিয়া যাব। অস্ট্রেলিয়াতে যাই যদি আমরা অস্ট্রেলিয়াকে একটা টেস্ট ম্যাচে হারাইতে পারি, ভাই, কারণ কি আমাদের বোলিং কিন্তু ভালো, তাসকিন আছে, শরীফুল আছে, নাহিদ রানা আছে, অন্যান্য বলার তো রয়েছেই। সুতরাং বুঝতেই পারতেছেন, যদি আমরা কোনো কারণে অস্ট্রেলিয়াকে একটা ম্যাচ হারাইতে পারি, তাইলে কিন্তু আমাদের বাজিমাত হয়ে যাবে। ক্রিকেট বিশ্ব কিন্তু আবার বলবে যে বাংলাদেশ তোমরা ভালো খেলতে পারতেছো, কিন্তু আমরা কি পারবো? সেটা হচ্ছে বড় প্রশ্ন। এরপরের সিরিজ কিন্তু আমাদের আফ্রিকাতে। আফ্রিকাতে কিন্তু আমরা টেস্ট খেলবো, আমরা ওয়ানডে ম্যাচ খেলবো, এমনকি টি-20 ম্যাচ খেলবো। যদি ওইখানেও আমরা একটা ভালো আউটপুট দেখাইতে পারি, তখন সমগ্র বিশ্ব কিন্তু একটু ওয়াও বলে তাকাবে। কারণটা কি? ঘরের মাটিতে জিতা আর আপনি অ্যাওয়ে সিরিজ জিতা, বা অ্যাওয়েতে আপনি ভালো কিছু করলেন, যেটা দেখে সমগ্র বিশ্ব বলতেছে যে তোমরা ভালো কিছু করতে পারতেছো, এটা কিন্তু একটা বড় একটা দিক। এমনকি বছরের শেষের দিকে কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের দিকে কিন্তু মাইটি ইন্ডিয়া কিন্তু বাংলাদেশে আসবে। যদি ইন্ডিয়াকে আমরা ঘরের মাটিতে নাকচবারি দিতে পারি, 1-2টা ম্যাচ যদি তাদের সাথে আমরা জলা করতে পারি ওয়ানডেতে কিংবা টি-20তে, তখন কিন্তু সমগ্র বিশ্ব বলবে যে না, বাংলাদেশের কাছে সত্যিই পাওয়ার কিন্তু আছে, কিন্তু পাওয়ার আমাদেরকে কাজে লাগাইতে হবে সঠিকভাবে। আপনি ইচ্ছে করলে দলের মাঝখানে এত ধরনের রদবদল করতে পারবেন না। আর এত কিসের পুরস্কার ভাই? একটা গাড়ি দিয়ে দিচ্ছেন 30-35 লক্ষ টাকা, একটা বাইক দিয়ে দিচ্ছেন 5-7 লক্ষ টাকা, একটা ম্যাচে কিছু রান করলো, কিছু উইকেট পাইলো, এই যে আপনি আগলাবেরি দেখাইতেছেন, এগুলোর কারণে কিন্তু প্লেয়ার নষ্ট হয়ে যাচ্ছে ভাই। আপনি ম্যাচ হারছে 3 ব্যবধানে বাংলাদেশ, কিন্তু তাদেরকে নিয়ে যাচ্ছেন কোথায়? সমুদ্র সৈকত দেখতে। এমনকি লাখো লাখো পুলিশ বা হাজার হাজার পুলিশ তাদেরকে ঘিরে রাখছে, মানে নিরাপত্তা দিতেছে। 3-0 ব্যবধানে সিরিজ হারার পরে অন্য কোনো দেশ জুতা পেটা করতো, আর আমরা কি করতেছি? তাদেরকে নিরাপত্তা দিয়ে সমুদ্র সৈকত দেখাইতেছি। ভাই, এগুলো করলে তো তারা মাথায় উঠে যাবে ভাই। এরকম করা যাবে না। তারাও মানুষ, তাদেরকে বুঝতে হবে, তারাও সাধারণ মানুষ। 11 জন প্লেয়ার তারা খেলতেছে এত বড় বাংলাদেশ থেকে, এত জনসংখ্যার মানুষের মাঝ থেকে, এত মানুষ কেন খেলা দেখে? ভালো কিছু দেখার জন্য। কিন্তু তারা একটা দিনও ভালো খেলতে পারতেছে না। কিন্তু আমরা আবার অপেক্ষা করতেছি যেন তারা উপরের দিকে যাইতে পারে। কিভাবে যাবে তারা যদি ভালো খেলতে না পারে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে। ভালো থাকবেন।